আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের কৃষি ডিপ্লোমা বিষয়ের কৃষি অর্থনীতি যে বইটা আছে সেই বইটার চ্যাপ্টার 3.2 এবং 3.3 এ যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে চাহিদা সম্পর্কিত, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। 3.2 এ আছে চাহিদা রেখাটা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবং 3.3 আছে চাহিদা স্থিতিস্থাপকতা কি, সেটার প্রকারভেদ এবং এই স্থিতিস্থাপকতা বিষয়টা কেন জানা প্রয়োজন সে সম্পর্কে। তাহলে প্রথমে আসি, চাহিদা রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী। অর্থাৎ আপনারা চিত্র দেখতে পাচ্ছেন যে একটা ডিমান্ড কার্ভের স্লোপ, সেই স্লোপটা হলো নেগেটিভ, অর্থাৎ স্লোপটা হলো বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখন আমরা নিশ্চয় মনে আছে যে চাহিদা কাকে বলে। চাহিদা অর্থনীতিতে একটা ক্রেতার একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য বা সেবা ক্রয় করার আকাঙ্ক্ষা, ব্যয়ের সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্য দিয়ে ওই দ্রব্যটি ক্রয়ের যে ইচ্ছাকে আমরা অর্থনীতিতে চাহিদা বলি। আর চাহিদাটা বিধি কি? চাহিদা বিধি হলো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, অর্থাৎ সেটারিস প্যারিমাস। কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার এই যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কটা যে বিধির মাধ্যমে প্রকাশ করে তাকে আমরা চাহিদা বিধি বলি। অর্থাৎ চাহিদা বিধি অনুসারে দাম এবং চাহিদার মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এখন চাহিদা রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী, এর অনেকগুলো কয়েকটা কারণের কথা অর্থনীতিবিদগণ বলছেন। আমরা সেটা পয়েন্ট ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব। এখন কারণগুলো সম্পর্কে একটু জেনে নিই, তারপর পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। প্রথমত আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, আয় প্রভাব, পরিবর্তক প্রভাব, চাহিদা বিধির প্রভাব, ক্রেতার সংখ্যা পরিবর্তনের প্রভাব, দ্রব্যের বিভিন্ন ব্যবহার। এই সকল কারণে চাহিদা রেখাটা আমার বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখন আমরা প্রথমটা কি বললাম? প্রথমটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। উপযোগ জিনিসটা কি? উপযোগ জিনিসটা হলো আমার স্যাটিসফ্যাকশন, আমি কি পরিমাণ তৃপ্তি পাচ্ছি, সেটা হলো উপযোগ। এখন বলা হয় যে আপনি দেখেন এখন প্রচন্ড গরম পড়ছে, এই গরমের সময় আপনি রোদে ঘুরলেন, ঘোরার পর রোদ থেকে আসার পর আপনার পানি খাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা একটু চিন্তা করেন তো, পানি না খাইলে আপনি মারা যাবেন, এরকম অবস্থা। তখন যদি আপনাকে হাফ গ্লাস পানি দেওয়া হয়, তাহলে যে পরিমাণ তৃপ্তি পাবেন, তারপরে যে এক ফুল গ্লাস পানি দেওয়া হলো, সেই তৃপ্তির পরিমাণ কি বাড়বে না কমবে? অবশ্যই কমবে। কারণ প্রথমে আমি হাফ গ্লাস পানি খাওয়ার পর যে পরিমাণ স্যাটিসফ্যাকশন পাইছি, যে পরিমাণ আমার তৃষ্ণা মিটাইছে, সেটা পরবর্তীতে ওই তৃষ্ণা মেটানোর পরিমাণটা বা স্যাটিসফ্যাকশনটা ধীরে ধীরে কমতে থাকবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে বলা হয়, ক্রেতা একটি নির্দিষ্ট দ্রব্য যত বেশি ক্রয় করবে, তত তার প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি এটা কমতে থাকবে। আবার একজন ক্রেতা লক্ষ্য রাখে তার প্রান্তিক উপযোগকে সর্বোচ্চ করা, ম্যাক্সিমাইজেশন করা। অর্থাৎ ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে তার উপযোগ যখন সর্বোচ্চ হয়, অর্থাৎ সর্বোচ্চ তখনই হয় যখন তার দাম এবং মার্জিনাল ইউটিলিটি P=MU সমান হয়। এবং তারপর তাকে এমন সময় দেখা যাবে যে ফ্রি দিলেও সে আর ক্রয় করবে না। এই যে পানি খাওয়ার যে কথাটা বলছিলাম, তা আপনি মনে করেন প্রথমে হাফ গ্লাস খেলেন, তারপরে 1 গ্লাস খেলেন, তারপর 1 গ্লাস খেলেন, তারপরেও যদি আপনাকে আরো আরেক গ্লাস রাখছে, এই জন্য দাম কমলে তখন আর চাহিদা না বেড়ে হ্রাস পাবে। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ যে বিধি আছে, সেই বিধির কারণে আমার কি হয়? চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এরপরে কি হয়? আমার আরেকটা কারণ আছে আয় প্রভাব। আমরা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, একটা দ্রব্যের দাম কমলে ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধি পায়। ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধি পায় কিভাবে? মনে করেন আপনি 100 টাকা নিয়ে বাজারে গেলেন, আপনি জানেন যে এখন আলুর কেজি হলো 40 টাকা,
কিন্তু বাজারে সেই হিসেবে আপনি 2.5 কেজি আলু কিনতে পারবেন 100 টাকা দিয়ে, তাই তো? এখন বাজারে যেয়ে দেখলেন যে আলুর কেজির দাম অনেক কমে গেছে, অর্থাৎ অনেক কমে গেছে বলে ধরে নিন আলুর কেজির দাম হলো 20 টাকা হয়ে গেছে। তাহলে কি আপনার টার্গেট ছিল কি 100 টাকা দিয়ে আপনি 2.5 কেজি আলু কিনবেন। তখন কি করলেন? আপনি যখন 20 টাকা হয়ে গেছে তখন আপনি 2.5 কেজি কিনলেন। 2.5 কেজি কিনলেন কত টাকা দিয়ে? 50 টাকা। আরো 50 টাকা আপনার কিন্তু রয়ে গেছে। অর্থাৎ এটা কি হচ্ছে? দ্রব্যের দাম কমার ফলে আপনার প্রকৃত আয় বৃদ্ধি পায়। ফলে একটি নির্দিষ্ট আয় দ্বারা ভোক্তা পূর্বের তুলনায় অধিক দ্রব্য ক্রয় করতে পারবে। আপনি চাইলে তাহলে কি করবেন তখন? 2.5 কেজি জায়গায় আপনি 5 কেজিও আলু কিনতে পারবেন। অর্থাৎ দাম বাড়লে ভোক্তার বিপরীতভাবে দাম বাড়লে কি হয়? ভোক্তার প্রকৃত আয়টাও কমে যায়। ফলে ভোক্তা নির্দিষ্ট আয়ে পূর্বের চেয়ে কম দামে ক্রয় করতে থাকবে। এখন যে আলুর উদাহরণটা বললাম, এখন যদি বাজারে আলুর দাম 40 টাকা থেকে 50 টাকা হয়ে যায়, তখন কি হবে? তখন আপনার 2.5 কেজি কেনার একটা টার্গেট ছিল কিন্তু তখন আর কিনতে পারতেছেন না। তখন আপনাকে 2 কেজি কিনতে হচ্ছে। অর্থাৎ তাহলে কি বুঝলাম? যে ভোক্তা নির্দিষ্ট যদি আয়ের বিপরীতে দাম বাড়লে ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধি পায় আর কমলে দাম কমলে প্রকৃত আয় বৃদ্ধি পায় এবং দাম বাড়লে প্রকৃত আয় কমে যায়। আর এই আয়ের প্রভাবের কারণেই চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এরপর আরেকটা হলো পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাবটা কি জিনিস? যে ভোক্তার প্রকৃত আয় স্থির থেকে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের উপর যে পরিবর্তন দেখা যায় তাই হলো পরিবর্তক প্রভাব। অর্থাৎ একটা পরিবর্তন সাবস্টিটিউশন ইফেক্ট। আপনার মনে করেন যে বাজারে চিনির দাম বেড়ে গেছে, চিনির দাম বেড়ে গেছে তাহলে মানুষ কি হবে? চিনির পরিবর্তে গুড় কেনা শুরু করবে, কারণ চিনির পরিবর্তক প্রভাব হলো গুড়। অর্থাৎ বস্তুত যে দ্রব্যের দাম কমে ওই দ্রব্য বেশি ক্রয় করে এবং যে দ্রব্যের দাম বাড়ে ওই দ্রব্য কম ক্রয় করে। অর্থাৎ পরিবর্তক প্রভাবের কারণেও চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা কি? ডিমান্ড ফর ল, চাহিদা বিধি। চাহিদা বিধির প্রভাব। চাহিদা বিধি অনুসারে আমরা কি জানি? দ্রব্যের দাম কমলে চাহিদা সম্প্রসারিত হয়। আমরা যদি একটা চিত্র সাজিয়ে একটু দেখার চেষ্টা করি। এরপর আরেকটা প্রভাব আছে, সেটা হলো দ্রব্যের বিভিন্ন ব্যবহার। সাধারণত কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে ওই দ্রব্যের বিভিন্নমুখী ব্যবহার বৃদ্ধি পায়, ফলে চাহিদা বৃদ্ধি পায়। আবার দাম বৃদ্ধি পেলে এর বিভিন্নমুখী ব্যবহার হ্রাস পায়, ফলে চাহিদাও হ্রাস পায়। ফলে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এখন আসি চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে? তা আমরা জানি চাহিদা বিধি অনুসারে কি হয়? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে। কিন্তু দামের পরিবর্তনের হার এবং চাহিদার পরিবর্তনের হার সবসময় সমান নয়। সেজন্য দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। আমরা সূত্রের সাহায্যে যদি লিখি ED equal to del Q by del P into P by Q, যেখানে ED মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার স্থিতিস্থাপকতা, del Q হলো চাহিদার পরিমাণের পার্থক্য, del P হলো দামের পরিমাণের পার্থক্য, আর P হলো পণ্যের গড় দাম, আর Q হলো গড় চাহিদার পরিমাণ। কি হচ্ছে গড় দাম? 3 টাকা এবং 2 টাকা। এই দুইটা গড় কত? 3 প্লাস 2 ভাগ 2, তাহলে কত হচ্ছে? 2.5। আর গড় চাহিদা 8 যোগ 6 ভাগ 2 ইকুয়াল টু 7। এখন সূত্র সাহায্যে বসাই দিই 2/1 ইন্টু পির মান কত? গড় দাম 2.5 আর কিউ গড় চাহিদার পরিমাণ 7। তাহলে এখানে হচ্ছে আমার 0.714। এটা হলো স্থিতিস্থাপকতা। অর্থাৎ এখানে কি হচ্ছে? পণ্যের দাম যদি আমার এই স্থিতিস্থাপকতার মান দ্বারা কি বুঝি?
দ্রব্যের দামের পরিবর্তন যদি 1% হয় তাহলে তার চাহিদা কমবে কত পার্সেন্ট? 0.714 অর্থাৎ 1 টাকা দাম বাড়ালে আমার 0.714 পরিমাণ দাম দ্রব্যের চাহিদা কমে যাবে। আর এইটাকে বলা হয় এককের চেয়ে কম স্থিতিস্থাপক। এটা নিয়ে বিস্তারিত যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানাবেন, আমি বিস্তারিত জানার চেষ্টা করব। স্থিতিস্থাপকতা আমরা দেখলাম। এখন স্থিতিস্থাপকতাকে কয় ভাগে ভাগ করা হয়? সাধারণত স্থিতিস্থাপকতা মূলত 3 ধরনের। কি? প্রাইস ইলাস্টিসিটি বা দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি এবং আড়াআড়ি বা ক্রস ইলাস্টিসিটি। এখন আপনাদের পাঠ্য বইয়ের দাম স্থিতিস্থাপকতার ধরন সম্পর্কে তুলে ধরা হলো। দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটিকে মোটামুটি 5টা ভাগে ভাগ করা হয়। কি কি 5 ভাগে ভাগ? প্রথম হলো তো ইউনিট ইলাস্টিসিটি বা একক স্থিতিস্থাপকতা। দ্বিতীয়ত তো এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক চাহিদা, ইলাস্টিসিটি গ্রেটার দ্যান ইউনিটি। তৃতীয়ত হলো এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা বা অস্থিতিস্থাপক, স্থিতিসিটি লেস দ্যান 1। এরপর আছে শূন্য বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক, জিরো ইলাস্টিসিটি। আর একটা হলো অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক বা ইনফাইনাইট ইলাস্টিসিটি। আমরা এখন এই ধাপে ধাপে 5টা বিষয় নিয়ে আলোচনা করব। একক স্থিতিস্থাপকতা। কোন দ্রব্যের দামের পরিবর্তন যদি ওই দ্রব্যের চাহিদার পরিমাণের পরিবর্তনের সমান হয় তবে তাকে একক স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ দাম যে পরিমাণ পরিবর্তন হচ্ছে চাহিদাও একই পরিমাণ পরিবর্তন হচ্ছে। অর্থাৎ দ্রব্যের দাম যখন 10 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ হলো 180 একক। দাম কমে যখন 10 টাকা থেকে 9 টাকা হয় তখন চাহিদার পরিমাণ ওই একই রেশিও 180 একক থেকে 200 একক হয়। অর্থাৎ এখানে দামের যে পরিমাণ কমছে ঠিক একই পরিমাণ বাড়ছে, এখানে ইউনিট, সেজন্য একে বলা হয় ইউনিট ইলাস্টিসিটি। এখানে ইডি ইকুয়াল টু অন হয় সবসময়। দ্বিতীয়ত হলো একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপক বা স্থিতিস্থাপক চাহিদা, ইলাস্টিসিটি গ্রেটার দ্যান অন। অর্থাৎ কোন দ্রব্যের দামের পরিবর্তন অপেক্ষা যদি চাহিদার পরিমাণের পরিবর্তন বেশি হয় তখন তাকে এককের অপেক্ষা বেশি স্থিতিস্থাপক বলে। উদাহরণ চিত্রের পাশের দিকে যে দেখি যে দামের পরিবর্তন হয়েছে 5% কিন্তু চাহিদার পরিমাণে পরিবর্তন হয়েছে কত? 10%। সাধারণত আমাদের বিলাসজাত যে দ্রব্য আছে সেই দ্রব্যের ক্ষেত্রে একটি দেখা যাবে যে আইফোন 15 প্রো ম্যাক্স এর দাম সামান্য কমে 10,000 টাকা কমলেও চাহিদার পরিমাণ অনেক বেড়ে যায়। আবার যদি দামটা 10,000 টাকা বাড়ে তখন চাহিদার পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পায়। এটাকে বলা হয় কি? ইলাস্টিসিটি গ্রেটার দ্যান অন। তৃতীয়ত হলো অস্থিতিস্থাপক বা ইলাস্টিসিটি লেস দ্যান অন, এককের চেয়ে কম স্থিতিস্থাপক। অর্থাৎ এখানে কি হবে? দ্রব্যের দামের পরিবর্তন যেরকম হবে তার চেয়ে কম কি হবে? চাহিদার পরিমাণে পরিবর্তন হবে। অর্থাৎ আমি চিত্র দিয়ে দেখি যে দামের পরিবর্তন যদি আমার 66% হয় তাহলে চাহিদার পরিমাণে পরিবর্তন মাত্র হলো 33%। অর্থাৎ আমি একটু অন্যভাবে বলি যে মনে করি যখন দাম ছিল আমার একটা পণ্যের দাম 5,000 টাকা তখন কি করতো? তখন দুই দুই একক পরিমাণ জিনিস মানুষ ক্রয় করত। দাম কমে 5,000 টাকা থেকে 3,000 হলো। দেখেন কত পার্সেন্ট করছে? 5 থেকে 3,000 অর্থাৎ 2,000 টাকা কমে গেছে, কিন্তু চাহিদা সেভাবে বাড়েনি। চাহিদা না বেড়ে মাত্র 2 থেকে 3 একক হয়েছে। এটা সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে সেগুলো। যেমন চালের মূল্য অনেক ব্যাপকভাবে কমে গেলেও মানুষ কি বেশি বেশি করে ভাত খাবে? ভাত খাবে না। বা লবণের দাম অনেক বেশি কমে গেছে, তাহলে কি মানুষ বেশি বেশি করে লবণ কিনবে? তা কিনবে না। অর্থাৎ এটাই হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে
আমার ইলেকট্রিসিটি লেস দ্যান 1 হয়। শূন্য বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, জিরো ইলাস্টিসিটি, অর্থাৎ কোন দামের পরিবর্তন হলো যদি ওই দ্রব্যের চাহিদার কোনো পরিবর্তন না হয়, তবে তাকে শূন্য বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলে। অর্থাৎ দামের পরিবর্তন হলেও চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন হবে না। তো ধরেন, মনে করেন একজন ব্যক্তি সাধারণ জ্বরে আক্রান্ত একজন মানুষের জন্য 3টা প্যারাসিটামলই যথেষ্ট, আমরা এটা ধরে নিচ্ছি। এখন প্যারাসিটামলের দাম কমলে কি মানুষ আরো বেশি কিনবে, 6টা খাবে একসাথে? না। এটা হলো, এক্ষেত্রে কি হচ্ছে, এই উদাহরণ জেনে বলা হচ্ছে যে এখানে দাম কমলেও চাহিদার পরিমাণ একটা নির্দিষ্ট ফিক্সড আছে। এরপর আছে ইনফাইনাইট ইলাস্টিসিটি বা অসীম বা অসম্পূর্ণ অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। কোন দ্রব্যের দামের কোনো পরিবর্তন না হলেও যদি ওই দ্রব্যের চাহিদার পরিমাণে ব্যাপক পরিবর্তন হয়, তাহলে সেটাকে বলা হয় অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। এখানে দেখা যাচ্ছে পাশের চিত্রে দাম ফিক্সড আছে পি, কিন্তু চাহিদা একবার হচ্ছে কিউ, একবার হচ্ছে কিউ ওয়ান পরিমাণ। অর্থাৎ এখানে দামের কোনো পরিবর্তন না হলেও চাহিদা পরিমাণের ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। এই পাঁচটাই মূলত চাহিদা স্থিতিস্থাপকতা, অর্থাৎ চাহিদা প্রাইস ইলাস্টিসিটির ভিত্তিতে স্থিতিস্থাপকতাকে 5টা ভাগে ভাগ করা হয়। সেটা হলো, একটা হলো ইউনিট ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি গ্রেটার দ্যান 1, ইলাস্টিসিটি লেস দ্যান 1, ইলাস্টিসিটি হলো জিরো ইলাস্টিসিটি, আর ইনফাইনাইট ইলাস্টিসিটি। এখন প্রশ্ন হতে পারে যে আমার এই ইলাস্টিসিটি কেন দরকার, কেন আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি, এটা করলে আমার লাভ কি? এটা হলো লাভ হলো, এই যে আমরা প্রথম উদাহরণ দেখাচ্ছিলাম না, যে আমার ইলাস্টিসিটি যখন 0.714 হয়েছিল, বলছিলাম যে দ্রব্যের মূল্য বাড়ালে বা কমালেও চাহিদা পরিমাণ কি পরিমাণ পরিবর্তন হয় সেটা বোঝার জন্য। অর্থাৎ কোন দ্রব্যের মূল্য নির্ধারণ ক্ষেত্রে প্রাইস ইলাস্টিসিটি সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়। কর আরোপের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হয়। উৎপাদনের উপকরণের দাম নির্ধারণের প্রয়োজন হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হয়। শ্রমিকদের নিকট দরকার হয়। একচেটিয়া কারবারির জন্য দরকার হয়। এই বিষয়গুলো সময়ের সংক্ষেপে করার কারণে আমি এখানেই শেষ করছি। এই বিষয়গুলো নিয়ে যদি বিস্তারিত জানতে চান, তাহলে কমেন্টস বক্সে অথবা ইনবক্সে আপনারা জানাতে পারেন। পরবর্তীতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।